দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রার আজকে আমরা ক্লাস করব। পূর্বের ক্লাসে আমরা শব্দের শ্রেণী বিভাগের কিছুটা করেছি। পূর্বে যে ক্লাসটা করেছি শব্দের শ্রেণী বিভাগ, আমরা জানি শব্দের শ্রেণী বিভাগ উৎস অনুসারে পাঁচ ভাগ। গঠন অনুসারে দুই ভাগ। তিন হলো অর্থ অনুসারে তিন ভাগ। পূর্বে আমরা এই দুইটা নিয়ে আলোচনা হয়েছে। পূর্বে এই আলোচনা হয়েছে। তাহলে এই দুইটা করেছি আমরা, পূর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অর্থ অনুসারে শব্দের যে শ্রেণী বিভাগ আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ঠিক আছে, শব্দের শ্রেণী বিভাগ পূর্বের ক্লাসে আমরা করেছি। উৎস অনুসারে পাঁচ ভাগে, এটা আমরা আলোচনা করেছি। দুই গঠন অনুসারে দুই ভাগে, এটাও আমরা আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা অর্থ, শব্দের শ্রেণী বিভাগ অর্থ অনুসারে, এটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ তিন ভাগে ভাগ হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, যৌগিক শব্দ। দুই, রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন, যৌগরূঢ় শব্দ। তাহলে অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলো যৌগিক শব্দ, দুই হলো রূঢ় শব্দ, আর যৌগরূঢ় শব্দ। তাহলে প্রথমে দেখি আমরা যৌগিক শব্দ কাকে বলে। যৌগিক শব্দ যে সকল শব্দ প্রত্যয়জাত প্রকৃতি প্রত্যয় ও উপসর্গের জাত শব্দ
যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয় উপসর্গ হতে উৎপন্ন হয়েছে, ব্যুৎপত্তি হয়েছে, ব্যুৎপত্তি হয়েছে এবং ব্যবহারিক ক্ষেত্রে একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে থাকে, তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। তাহলে যৌগিক শব্দ যে সকল উপসর্গ ইত্যাদি হতে ব্যুৎপত্তি অর্থাৎ হতে উৎপন্ন হয়েছে বা হয়েছে জাত শব্দ, এবং ব্যবহারিক ক্ষেত্রেও একই অর্থ প্রকাশ করছে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় যে অর্থ প্রকাশ করছে ব্যবহারিক ক্ষেত্রেও একই অর্থ প্রকাশ করছে, এইরকম শব্দগুলোকে বলছে যৌগিক শব্দ। যেমন কর্তব্য, ক্রি যোগ তব্য, এটার অর্থ হলো, মানে ব্যুৎপত্তি অর্থ যা করা হয়, যা করা উচিত। এই যে প্রকৃত কর্তব্য, ব্যুৎপত্তি অর্থ যা করা হয়েছে, আমরা ব্যবহারিক অর্থ তাই। একই, তাহলে ব্যুৎপত্তি অর্থ যা, ব্যবহারিক অর্থ তাই। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন পড়ুয়া, পর যোগ উয়া, এটার অর্থ ব্যুৎপত্তি অর্থ যে পরে, ব্যবহারিক অর্থ ঠিক তাই এটা যৌগিক শব্দ। বোঝা গেছে না? এরকম অনেক আছে, চল যোগ অন্ত, চলন্ত, অর্থাৎ যেটা চলছে, এরকম শব্দ প্রকৃতি প্রত্যয় থেকে উৎপন্ন হয়ে একই যে অর্থ প্রকাশ করছে। আমরা যে ব্যবহারিক ক্ষেত্রে ওই চলন্ত মানে বুঝি যেটা যে চলছে, এরকম শব্দগুলোকেই বলছে যৌগিক শব্দ। এরপরে আসছি রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। যে সকল শব্দ
প্রকৃতি প্রত্যয় উপসর্গ জাত শব্দ জাত কিন্তু প্রকৃতি প্রত্যয় বা উপসর্গের অর্থ প্রকাশ না করে কিন্তু সেই শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গের অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করছে, ভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করছে, ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। দেখো, রূঢ় বা রূঢ়ি শব্দ যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গজাত শব্দ কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সেই শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গের অর্থ প্রকাশ না করে যদি ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে বলছে রূঢ়ি বা রূঢ় শব্দ। যেমন হস্তি, এটা প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। যেমন হস্ত যোগ ইন, এটার অর্থ হচ্ছে হাতের, হস্তের মধ্যে বা কাছে বা হস্তে আছে যা, হস্তে আছে যার। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে সুপরিচিত একটি, ব্যবহারিক ক্ষেত্রে সুপরিচিত পশু বা হাতি, বা হাতিকে বোঝানো হয়েছে। তাহলে এরকম আরও কিছু শব্দ আছে। তাহলে রূঢ়ি শব্দ বলছি, প্রকৃতি প্রত্যয়জাত শব্দ হস্তি, কিন্তু এটা ব্যবহারিক ক্ষেত্রে আমরা জানি যে হস্তি মানে হাতি, সেই জন্য এটা রূঢ়ি শব্দ। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন বাঁশি, সন্দেশ, বাঁশি, সন্দেশ। বাঁশি অর্থাৎ বাঁশ দ্বারা যে বস্তু, এরকম সব বস্তুকেই বাঁশি বলা যাবে, কিন্তু এটা
বাঁশি বলতে শুধু আমরা বাদ্যযন্ত্রকে বুঝিয়ে থাকি। সন্দেশও তাই। সন্দেশ অর্থাৎ মানে খবর, খবর। এবং আমরা যেটা বুঝি সন্দেশ মানে এখন যেটা ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হলো মিষ্টান্ন দ্রব্য। তাহলে রুরি শব্দ প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, কিন্তু সেই শব্দে প্রকৃতি প্রত্যয় যে অর্থ প্রকাশ করছে সেই অর্থ প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করছে যে শব্দগুলোকে, সেই শব্দগুলোকে বলছে রুরি বা রূঢ় শব্দ। ঠিক আছে? এরপরে আসছি 3, যৌগ রূঢ় শব্দ। সমাসজাত শব্দ, যে সকল সমাসজাত শব্দ কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সমাসজাত শব্দ। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সমান পদগুলোর অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে সেগুলোকে সেই শব্দগুলোকে যৌগ রূঢ় শব্দ বলে। তাহলে যৌগ রূঢ় শব্দ যে সকল শব্দ সমাসজাত শব্দ, মানে সমাস থেকে উৎপন্ন হয়েছে এরকম শব্দ, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সমান পদগুলোর অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, সেই শব্দগুলোকে বলছে যৌগ রূঢ় শব্দ। যেমন রাজপুত সমাস ব্যাসবাক্য সমান পদ তৈরি, রাজার পুত্র, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে রাজপুত রাজপুতকে জাতি হিসাবে রাজপুত শব্দটি দ্বারা জাতি বিশেষকে বোঝানো হয়।
বোঝানো হয়েছে। দেখো সমাসজাত শব্দ রাজপুত। এই রাজপুত বলতে মানে সমাসসমান পদ হলো রাজার পুত্র, কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে রাজপুত বলতে বুঝি একটা জাতি বিশেষ। হিন্দুস্থানের একটা জাতি আছে, সেই জাতিদেরকে বলা হয় রাজপুত জাতি। এরকমই আছে জলধি, জলধি জলের আধার, সমাস শব্দ জলের আধার। জলধি বলতে যদি জলধি একটা সমাস শব্দ, এই সমাস শব্দের সমস্যমান পদগুলো হলো জলের আধার, অর্থাৎ জলের আধার যে কোনো বস্তুকেই জলধি বলা উচিত। কিন্তু জলধি বলতে বুঝি আমরা, কিন্তু জলধি বলতে বুঝি সমুদ্র, শুধুমাত্র সমুদ্র। ঠিক আছে, এরকম মানে জলে যেখানে জল অবস্থান করছে এরকম সকল শব্দকেই জলধি বলা উচিত, সকলকেই জলধি বলা উচিত। কিন্তু তা না বুঝিয়ে জলধি বলতে শুধু সমুদ্রকে বোঝানো হয়ে থাকে। এটাই এই শব্দগুলো যৌগরূঢ় শব্দ। তাহলে আজকে আমরা অর্থ অনুসারে যে তিনটা ভাগ দেখলাম, সেটা হলো যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যৌগরূঢ় শব্দ। যৌগিক শব্দ সেই শব্দগুলো যে শব্দ প্রকৃতি প্রত্যয় উপসর্গের যে অর্থ প্রকাশ করে এবং সেই শব্দটাও একই অর্থ প্রকাশ করে, এরকম শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ। রূঢ়ি বা রূঢ় শব্দ যে শব্দগুলোর প্রকৃতি প্রত্যয়জাত বা উপসর্গজাত শব্দ, কিন্তু প্রকৃতি প্রত্যয়ের অর্থ প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করলে তাকে বলছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আর যৌগরূঢ় শব্দ সমাসজাত শব্দ, সমাসের সমাস সমান পদগুলো যে অর্থ প্রকাশ করে সেই অর্থ না করে ভিন্ন বৈশিষ্ট্যের অর্থ প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে যৌগরূঢ় শব্দ। এছাড়াও বাংলা শব্দে বাংলা ভাষায় আরও দুই ধরনের শব্দ আছে। স্যার এটুকু না হলে হবে না স্যার, এটুকু শেষ করি স্যার, এটা আর এটা নিয়ে আলোচনা করব। মিশ্র শব্দ, এক হলো মিশ্র শব্দ আর দুই হচ্ছে পারিভাষিক শব্দ। এই শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। আমাদের কিছু শব্দ উৎস অনুসারে যে শব্দগুলো আমরা দুই ধরনের শব্দ একত্রে ব্যবহার করে থাকি, সেই শব্দগুলোকে বলছে মিশ্র শব্দ। দুই ধরনের শব্দ শব্দের মিশ্রণ
মিশ্রণ করে যে শব্দ হয় তাকে বলছে মিশ্র শব্দ। যেমন বাজার, খ্রিস্টাব্দ, যেমন হাট বাজার, হাট দেশি শব্দ, বাজার ফার্সি শব্দ, এ হাট বাজার মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ ইংরেজি শব্দ, আর অব্দ খ্রিস্ট ইংরেজি শব্দ, অব্দ তৎসম শব্দ, এই দুইটা মিলে হয়েছে খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটা মিশ্র শব্দ। এরপর আসছি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ বিদেশি শব্দ, বাংলায় বিদেশি শব্দ বাংলায় প্রতিশব্দ হিসাবে তৈরি করা হয়েছে। এগুলোকে বলছে পারিভাষিক শব্দ। এগুলোকে বলছে পারিভাষিক শব্দ। যেমন মানে কিছু বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, এগুলো বাংলার প্রতিশব্দ হিসাবে তৈরি করা হয়েছে। এই শব্দগুলোকে বলছে পারিভাষিক শব্দ। যেমন ট্রেনিং, ইংরেজি শব্দ, এটাকে আমরা বাংলার প্রতিশব্দ হিসাবে ব্যবহার হচ্ছে প্রশিক্ষণ। ইংরেজি শব্দ এটা। তারপরে আছে ম্যানেজার, আমরা হিসাব বিজ্ঞানে ব্যবহার করে থাকি। তারপরে ব্যাংকে হয়েছে কি ম্যানেজার, এটাও ইংরেজি শব্দ। এটা ব্যবস্থাপক, বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপক। তারপরে সিনেমা, সেটাকে চলচ্চিত্র, এই শব্দগুলোকে বলছে পারিভাষিক শব্দ, অর্থাৎ বাংলায় প্রতিশব্দ। তাহলে আমরা দুইটা ক্লাসে শব্দের শ্রেণী বিভাগ দেখেছি। বাংলায় যত শব্দ আছে এই শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: উৎস, গঠন এবং অর্থ। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি উৎস এবং গঠন অনুসারে। আজকে আলোচনা হয়েছে অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এছাড়াও আছে পারিভাষিক এবং মিশ্র শব্দ নিয়েও আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমরা এই ভাষার শ্রেণীবিভাগ নিয়ে কিছু প্রশ্ন দিব, সেটা তোমরা লিখবে, তারপরে অন্য একটা ক্লাসে নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো। এই বলে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। তোমরা ভালো থাকো।